This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। নামটা দেখে বুঝতেই পাচ্ছেন যে বিষয়টি বাংলাদেশ এবং বাংলাদেশ নিয়ে ভারতবর্ষের যতগুলো চ্যানেল রয়েছে তারা তো বটেই, এমনকি মানে গোড়া হিন্দুত্ববাদীর যে সমস্ত ইউটিউব রয়েছে তারাও লাফিয়ে ঝাঁপিয়ে এমন একটা ব্যাপার করছেন যে কালকেই যুদ্ধ লাগবে এবং মোদী যুদ্ধ করতে যাচ্ছেন এবং যুদ্ধ করলে বাংলাদেশ দখল হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি নানাবিধ ব্যাপার। দেখুন, একটা ব্যাপার বলছি যেটা আপনারা হেডটা দেখেই বুঝতে পারছেন যে ইন্দিরা সফল হয়েছিলেন, মোদী ব্যর্থ। ব্যাপারটাকে এইভাবে অ্যানালাইসিস করতে যাওয়াটা কিন্তু বিপজ্জনক। ইন্দিরা গান্ধী সফল হয়েছিলেন কিসে, কোথায়? বাংলাদেশের ব্যাপারে। মোদী সফল হলেন না কোথায়? এই বাংলাদেশেই। দুভাবে আমি ব্যাপারটা বলছি। প্রথম কথা হচ্ছে ইন্দিরা গান্ধী। আপনাদেরকে বলি, আজ অব্দি ভারতবর্ষ কেন এশিয়াতে যত প্রধানমন্ত্রী হয়েছে তার মধ্যে এত দৃঢ়চেতা, এত কড়া মনোভাবাপন্ন, এত ডেঞ্জারাস প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছাড়া কেউ না। মোদী তো জলভাত, তার কাছে আসেনি না। দেখছেন তো তার ছবিটা, যে ব্যক্তিত্বে ভরা, সবার সঙ্গে কথা নয়, নিজের নাম ভাড়ানোর জন্য বা নাম তুলে ধরার জন্য ব্যাপার নয়, মাত্র একটি রাতের ডিসিশনে ছাপিয়ে পড়েছিল কিন্তু ভারতীয় সেনাবাহিনী। বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান ছিল এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে পশ্চিম পাকিস্তানেও আক্রমণ হেনেছিল ভারত মুজিবুর রহমানের নেতৃত্বে। আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার যে সংগ্রাম, সে সংগ্রামের একটা ইতিহাস আছে, ছোট্ট করে বলি, তা নয়তো আপনাদের ভালো লাগবে না। ঘটনাটি হচ্ছে যে বাংলাদেশ মানে ভারত এবং পাকিস্তান আলাদা হওয়ার পর পূর্ব পাকিস্তান পড়ে গেল ওই দিকে, আমাদের মানে ভারতের আরেকটি প্রান্তে, বাংলার সঙ্গে লাগোয়া। তো যেটা চলে গেল পূর্ব পাকিস্তানে, সেখানে হয়ে যাওয়ার পর প্রচুর উদ্বাস্তু হিন্দুরা ওই দেশ থেকে এদেশে চলে আসলো। আবার এদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান, যারা কেউ হাওড়াতে কাজ করে, কেউ হুগলিতে কাজ করে, কেউ বাঁকুড়াতে কাজ করে, একেবারে ঘটি মোহনবাগানি অবাঙাল মুসলমানরা ওই দেশে এদেশ থেকে চলে গেল। এই দ্বিতীয় ঘটনাটি নিয়ে কিন্তু কেউ নাড়াচাড়া করে না হিসাবে। এবং এক্সিস্টিং পাকিস্তানের যারা বাঙালি ছিলেন চিরকাল, তারা কিন্তু খুব ভালোভাবে গ্রহণ করেনি তাদের। ফলে উদ্বাস্তুদের মধ্যে একটা ক্রোধ ছিলই ভারতবর্ষের উপর। অ্যাজ ইউজুয়াল আমাদের দাদু ফাদুরা যারা এসছেন বা প্রবীর বিশ্বাসেরও পূর্বপুরুষরা যারা এসছেন 47 সালের আগে পরে, তাদেরও কিন্তু একটা ক্ষোভ ছিল এই পাকিস্তানের উপর, পূর্ব পাকিস্তানের উপর জমি হারানোর ক্ষোভ। এবং সেটার জন্য কিন্তু তারা সেটাকে প্রকাশ করেছেন দিনের পর দিন। তবে একটি ব্যাপার বলি, যে দেশ বিভক্ত হলেও প্র্যাকটিক্যালি ইন্দিরা গান্ধী এই কাজটি সেরেছিলেন নিপাট ভাবে। তার একটি লজিক, যে ওই সময়টা মানে তখন বাংলা ভাষা নিয়ে আন্দোলন হচ্ছে, পাকিস্তানের উপর জোর করে মানে পূর্ব পাকিস্তানের উপর জোর করে উর্দু ভাষা চাপানো হয়েছে। তার জন্য অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন ভাষা বাঁচানোর জন্য, যার জন্য ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি পালন করা হয় ইত্যাদি ইত্যাদি। তারপরেও কিন্তু খান বাহিনীর উপর ক্রুদ্ধ ছিল সমস্ত পূর্ব পাকিস্তানের মানুষ, এক্সেপ্ট রাজাকার এবং কমিউনিস্ট পার্টি। দুভাগে বিভক্ত ছিল, যেরকম আমাদের দেশে সিপিআই হচ্ছে গিয়ে রাশিয়াপন্থী কমিউনিস্ট ছিল, আর সিপিএম হচ্ছে গিয়ে চীনপন্থী বা চায়নাপন্থী কমিউনিস্ট। সেরকম বাংলাদেশেও কিন্তু দুটো পন্থী কমিউনিস্ট ছিল, একদল সিপিএম এর মতন চীনপন্থী কমিউনিস্ট, আরেকটি হচ্ছে গিয়ে ওই সিপিআই এর মতন রাশিয়াপন্থী কমিউনিস্ট। এবার ইন্দিরা গান্ধীর কাছে যেটা সুবিধা ছিল সেটা হচ্ছে গিয়ে সমস্ত বাংলাদেশ পেতে গিয়েছিল, আন্দোলনে নেমেছিল, 6 দফা দাবি করা হয়েছিল, মুজিবকে অ্যারেস্ট করা হয়েছিল ইত্যাদি ইত্যাদি নানান ঘটনা। এবং আপনারা বললে বিশ্বাস করবেন না, মাত্র একটি রাতের ডিসিশনে ইন্দিরা গান্ধী কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন
পরোয়া করেননি যে আন্তর্জাতিক ক্ষেত্রে কি হবে না হবে পরের ব্যাপার, কিন্তু সেনাবাহিনীকে নামিয়ে দিয়েছিলেন এবং সেনাবাহিনীরা নেমেছিল, শেষ পর্যন্ত জয় এসেছিল ভারত পাকিস্তানের এই একটি যুদ্ধে। কিন্তু এটাও মানতে হবে যে তারা সবাই আওয়ামী লীগের সদস্য ছিলেন না। আজকে যারা বিএনপি করছে তাদেরও সদস্য ছিল, আজকে যারা অন্যান্য দল যেগুলো রয়েছে বাংলাদেশে এক্সিস্টিং বা এই ছাত্র দল যারা নেমেছে তাদেরও পূর্বপুরুষরা কিন্তু এই আন্দোলনে নেমেছিল। খালি নামেনি রাজাকার এবং ওই রাজ্যের মানে ওই দেশের তথাকথিত কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট যারা সিপিএম এর মতন, তারা কিন্তু চীনকে সমর্থন করেছিল এবং চীন পাকিস্তান প্যাক্ট হয়ে গিয়েছিল, পেছন থেকে মদত দিচ্ছিল আমেরিকা। ফলে এটা যদি দাবি করা হয় যে ফেরেক মুজিবের জন্য দেশটা সফল হয়েছে, তা কিন্তু সঠিক নয়। কিন্তু আমি বলবো যে উদ্যোগী অনেকেই ছিলেন, যেমন জিয়াউর রহমান, যার পত্নী বেগম জিয়া, খালেদা জিয়া। জিয়াউর রহমানও কিন্তু একজন মুক্তিযোদ্ধা, ভুলে গেলে চলবে না। ফলে অনেকেই এসছেন, অনেকেই গেছেন। জিয়াউর রহমানও কিন্তু দেশের জন্য লড়াই করেছিলেন। আমি কাউকে সাপোর্ট করছি না বা নন সাপোর্টিং এরও প্রশ্ন নেই। তো তারপরে যেটা হলো যে ইন্দিরা গান্ধী ঝাঁপিয়ে পড়লেন এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মোটামুটি ভাবে বাংলাদেশ স্বাধীন হলো। স্বাধীন বাংলা, মুজিবুর ছাড়া পেলেন। ইন্দিরা গান্ধী এটা পেরেছিলেন কেন জানেন তো? বাংলাদেশ মানে পুরো পাকিস্তানের সমস্ত জনতা পাকিস্তান মানে খান বাহিনীর বিরুদ্ধে বিক্ষুব্ধ ছিল বলেই পেরেছিলেন। এবং ইন্দিরা গান্ধীর কাছে কাজটা সহজ হয়েছিল। আমেরিকা থেকে হুমকি এসেছিল, চীন থেকে হুমকি এসেছিল, ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে হুমকি এসেছিল ইন্দিরা গান্ধী। এবং প্রত্যেক দিন প্রায় ওই সময়টা 1971-এর নভেম্বর ডিসেম্বরে আপনারা যদি খুঁজে পান দেখবেন যে প্রচন্ড সমালোচনা হয়েছিল ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ছিলেন বেপরোয়া। তিনি বলেছেন যাওয়ার হবে, আমরা লড়াই করব। এবং আপনাদের বেদনার সঙ্গে জানাই যে ওই যুদ্ধে 1971-এর যুদ্ধে ভারতীয় নৌসেনার অন্যতম কমান্ডার ছিলেন আমার পিসমশাই, ছোট পিসমশাই, যিনি আমার বাবার মতন। যে ছোট পিসি আমাকে মানুষ করেছেন পরবর্তী অধ্যায়, সে পিসমশাই প্রাণ দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। আমি জানি না বর্তমান বিজেপি সরকারের এই কৃতিত্ব মানে দেশের জন্য প্রাণ দেওয়ার কৃতিত্বওয়ালা কোনো লোক আছে কিনা, যার জন্য আমি এত বলিষ্ঠভাবে এখানে অনুষ্ঠান করি। আমি বেপরোয়া এবং পাত্তা দিই না কাউকে। আজকেও যেটা করছি বেপরোয়া ভাব। আমার ছোট পিসি কিন্তু কোনোদিন বলেননি যে বাংলাদেশ স্বাধীন হইলো আবার কেন ঝামেলা হইতেছে, এগুলো কিন্তু কোনোদিন বলেনি আমার ছোট পিসি। তিনি তার সময়ের সঙ্গে খালি একটা দুঃখ করে বলেছিলেন, একবারই আমাকেই বলেছিলেন ব্যক্তিগতভাবে, কারণ তিনি বীর চক্র পেয়েছিলেন এবং বীর চক্র তাকে দিয়েছিলেন আমাদের রাষ্ট্রপতি ভিবি গিরি। এবং ইন্দিরা গান্ধী নিজে কথা বলেছিলেন কিন্তু এই আমার ছোট পিসির সঙ্গে যে তোমার কোনো কিছু অসুবিধা হলে তুমি আমাকে জানাবে। তার 50 বছর বাদে ইন্দিরা গান্ধী আর বেঁচে নেই, ভিবি গিরিও বেঁচে নেই। খালি দুঃখ করে বলেছিলেন আমার ছোট পিসি যে 50 বছর বাদে এত অনুষ্ঠান হইতেছে ইয়েতে বাংলাদেশে, ওই আমারে তো ডাকলো না। খুব কষ্ট পেয়েছিলেন, কারণ তার স্বামী কিন্তু এই বাংলাদেশ বা এই বর্তমান অবস্থানের জায়গাতে প্রাণ দিয়েছিলেন বাংলাদেশকে স্বাধীন করার অন্যতম সেনানী হিসাবে। কেন করলেন না হাসিনা তাকে আমন্ত্রণ? অনেককে আমন্ত্রণ জানিয়েছেন, যারা সেলিব্রিটি এটসেট্রা দেন এটসেট্রা। যাই হোক, আর্মির বউরা এগুলো পাত্তা দেয় না, পরোয়া করে না। কিন্তু ক্ষোভটা আমার কিন্তু হাসিনার উপর একটা ছিলই। অন্যভাবে নেবেন না, হাসিনা ভারতের বন্ধু মানে গদগদ চিত্তে সকলে মিলে লাফালাফি করছেন, ব্যাপারটা তা নয়। তো ইন্দিরা যেটা পেরেছিলেন, ইন্দিরার সেই বলিষ্ঠতা ছিল। ইন্দিরা ইউরোপিয়ান কান্ট্রি থেকে আমেরিকান কান্ট্রি কাউকে পাত্তা দেননি, হাট করে উড়িয়ে দিয়েছিলেন। সেটা নরেন্দ্র মোদী পারলেন না। তার একটা ইতিহাস বা ঘটনা রয়েছে। ইন্দিরা গান্ধীর যা পড়াশুনো, বিদেশের সঙ্গে যা নীতি, সেটা নরেন্দ্র মোদীর নেই। নরেন্দ্র মোদীর একটা দেখাবার ব্যাপার রয়েছে, মানে লোক দেখানো ব্যাপার। নরেন্দ্র মোদীর হাতে সমস্ত চ্যানেল রয়েছে। 1977-এ ইন্দিরার হাতে একটি চ্যানেলও ছিল না, একটি খবরের কাগজও ছিল না, সবাই গালাগাল করেছে। এই হচ্ছে ডিফারেন্স। আর আজকে নরেন্দ্র মোদীর হাতে সবকটা টিভি চ্যানেল, বেশ কিছু খবরের কাগজ। আমাদের বাংলাতে রাবিশ বাংলা বলে যেটা চ্যানেলটি রয়েছে আরবি, সেটি তো মানে মিথ্যা কথা ভরপুর বলছে। এবং ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে হাসিনা সম্বন্ধে যতটুকু যা জানতে পেরেছি, হাসিনা উন্নতি করেছে। হাসিনা সে দেশে গণতন্ত্র আনবার চেষ্টা করেছে। হাসিনা সেই দেশের উগ্রবাদকে মানে জামাত ইত্যাদি দলকে বা রাজাকারদেরকে পুট আউট করেছেন, বের করে দিয়েছেন।
যে উগ্র পন্থা সেখানে সৃষ্টি হওয়ার চেষ্টা হয়েছিল, হাসিনা সেটাকে কিন্তু রেস্ট্রিক্ট করেছেন। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, হাসিনা কিন্তু ডেমোক্রেসিটা মানেন। 15 বছর তিনি রাজ করেছেন, ভারতবর্ষের একটা সাপোর্ট ছিল তার পেছনে। তাকে বলা হয়েছিল যে তুমি আমেরিকার সঙ্গে একটা কোলাবোরেশন করো, হাসিনা করেননি, কারণ হাসিনা জানেন তার বাবার মৃত্যুর জন্য উস্কানিটা ছিল আমেরিকার, যার জন্য আমেরিকার সঙ্গে কোনো কোলাবোরেশন করেননি। এবং একই সাথে নরেন্দ্র মোদীর সঙ্গে তার হৃদ্যতা ছিল, ভারতের সঙ্গে যথেষ্ট হৃদ্যতা, ব্যবসা বাণিজ্য ছিল, সেসব দিক ঠিক আছে। হাসিনা আমলে কিন্তু হিন্দুরা সেখানে অনেক সুখে ছিল। কিন্তু আজ যে ঘটনাগুলি ঘটছে সেটা অন্যরকম। বলবো মোদী পর্ব, ইন্দিরা পর্ব বললাম, কিন্তু ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকো। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালস এ পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরে এলাম বিরতির পর। প্রথম পর্বটা ছিল ইন্দিরা গান্ধী যেটা পেরেছিলেন সেটা মোদী পারছেন না কেন। আপনারা টিভি চ্যানেলগুলো দেখছেন, আমাদের মানে বাংলা চ্যানেলগুলো তো বটেই, এবং তার সঙ্গে দিল্লির চ্যানেলগুলো যেভাবে লাগাতার বাংলাদেশের ঘটনাগুলো দেখাচ্ছে, তার মধ্যে কিন্তু অন্তত জল মেশানো রয়েছে 60 থেকে 65%। কিছু যে ঘটেনি তা নয়, কিছু যে হিন্দুদের উপর অত্যাচার হয়নি তা নয়, নিশ্চয়ই হয়েছে, যার নিন্দা করছি, চরম নিন্দা, আগের এপিসোডও করেছি, পৈরবও করেছি, আমিও করছি। কিন্তু যেভাবে সেটাকে ডিসক্রাইব করা হচ্ছে বা তুলে ধরা হচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের চ্যানেলগুলো যেভাবে দেখাচ্ছে, দুটি চ্যানেল তো বটেই, একটি প্রথম এগিয়ে রাখা চ্যানেল, আরেকটি হচ্ছে রাবিশ চ্যানেল, রাবিশ বাংলা, যেটার সম্পাদক একটা হদল কুতকুত ক্লাউনের মতন লাফিয়ে চলেছে হুত 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 করতে করতে। তারা যা দেখাচ্ছে অলমোস্ট 90% মিথ্যা কথা দেখাচ্ছে, এবং তাদেরকে গালিগালাজও শুনতে হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর। দেখুন ভাই, আমার কথাটা বুঝবার চেষ্টা করুন। দেশটা ওদের, বাংলাদেশের, সেখানে হিন্দু থাকুক মুসলমান থাকুক, তাদের টোটাল ব্যাপারটাই হচ্ছে কি তাদের হেডে। আপনি বলবেন যে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে বা তাদের উপর ঝাঁপ নেমে এসছে, এমন কোন তথ্য প্রমাণাদি কিন্তু দেখানো হচ্ছে না, একতরফা দেখানো হচ্ছে। যা হয়েছিল প্রথম দিকে সেটা হয়েছিল, স্বীকার করছি, সেটা নিন্দনীয় এবং সেটা অপরাধযোগ্য। তার ব্যবস্থা বর্তমান সরকার নিতেই হবে, যার জন্য নরেন্দ্র মোদী তার দূতকে পাঠিয়েছিলেন, তার কোনো ক্ষমা নেই। কিন্তু মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে বলে যে এই ঘটনাগুলো দেখানো হচ্ছে, সেগুলো সব পুরনো সমস্ত কার্টুন ফুটেজ, এবং গোড়া গেরুয়াপন্থীদের যেটা আইটি সেল, সেটা মারাত্মকভাবে দেখাচ্ছে এবং সেটাকে টার্গেট করেছে পশ্চিমবঙ্গ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক হন, কারণ এই হিন্দুত্ববাদের নোংরামি কিন্তু এমন ভাবে দেখানো হচ্ছে সেখানে আমাদের দেশের থাকা মুসলিম সমাজ কিন্তু আহত হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ আমাদের অভিজ্ঞতা বলছে যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ইনসিকিউর হয়েছে বিভিন্ন রাজ্যে, যেগুলো তারা দখল করেছে। উত্তরপ্রদেশেই দেখুন, কার ফ্রিজে কি মাংস থাকবে তাকে ধরে পুড়িয়ে দেওয়া হলো, খুন করা হলো, ধরে থাপড়ানো হচ্ছে যে জয় শ্রীরাম বল। এরকম বহু মানুষের প্রাণ গেছে, গুজরাট থেকে শুরু করে উত্তরপ্রদেশ ইত্যাদি ইত্যাদি জায়গায়। তাহলে যে দেশে সংখ্যালঘুরা নিজেরাই সিকিউর নয়, সেই দেশ বড় বড় লম্বা চওড়া বাতেলা মারে কি করে? আজকে দেখুন একটা মন্ত্রিসভা কেন্দ্রে আজকে বিজেপির 240 জন জিতেছে, একটিও মুসলমান নেই। ক্যান্ডিডেট দাঁড় করেন তো জিতবে কি করে? দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে অত বড় একটা মিনিস্ট্রি, সে মিনিস্ট্রিতে একটা মুসলমান নেই। মানে আমাদেরকে তাহলে ধরে নিতে হবে যে আমাদের দেশে হিন্দুত্ববাদ এসে গেছে। কোথায়? তা তো লেখা নেই। এই ইন্দিরা গান্ধী কিন্তু নিয়ম করে
অসাম্প্রদায়িক দেশ ভারতবর্ষ সেটাকে করে দিয়ে গিয়েছেন, যেটা নেহেরু স্টার্টার ছিল, ইন্দিরা গান্ধী সেটা ফিক্স অ্যান্ড ফাইনাল করেছে। কি হচ্ছে, যেটা বলা হয়েছিল স্বাধীনতার উত্তর যুগে, যেখানে যে মন্দির আছে, মসজিদ আছে, যে স্থপতি আছে, সেগুলো ভাঙা চলবে না, যাদের যেরকম আছে তাদের সেরকম। পাবলিক মসজিদ ভাঙা হলো 92-এ, কোথায় নাকি রাম মন্দির রয়েছে সেখানে। আমি একটা ব্যাপার বলি, কিছু মনে করবেন না, রাম একটি চরিত্র যেটা ইতিহাসে নেই, যেটা পৌরাণিক কাহিনীতে রয়েছে। ইতিহাসের মধ্যে আপনারা যদি বিশ্ব ইতিহাস বা ভারতের যে কোনো ইতিহাস থেকে রাম চরিত্রটিকে বার করতে পারেন যে এত সালে বা খ্রিস্টপূর্ব এত সালে রাম জন্মগ্রহণ করেছিলেন, তাহলে বুঝবো যে আমি আমার যে কথাগুলো বলছি উইথড্র করে নেবো। কিন্তু আমাদের ধর্মীয় উস্কানি অতটাই। আবারও বলছি, এই ভারতবর্ষের জন্য আমার পরমাত্মীয় প্রাণ দিয়েছেন, আমার বাবা আর্মিতে ছিলেন, আমার ছোট ভাই আর্মি থেকে রিটায়ার করে বর্তমানে ইংল্যান্ডে বাস করছেন, আমার নাতনিকেও আমি আর্মিতে ঢোকাবো। আমি কাউকে পাত্তা দিই না, পরোয়া করি না, সেই জন্যই দাপটে বলছি। তো এই অবস্থা থেকে যেটা দাঁড়াচ্ছে যে সেটা যেমন ঘটেছে, তেমন আমাদের এখানে এখন খুঁজে বেড়ানো হচ্ছে যে তাজমহলের তলায় শিবলিঙ্গ আছে কিনা, আচ্ছা ওই মসজিদের তলায় আছে কিনা। তো আমরা কি উদাহরণ দিচ্ছি, বিভিন্ন ইসলাম কান্ট্রি গুলো তো খেপে যাচ্ছে, কি চলছে কি এটা। দেখুন, ইউরোপ যাই করুক, ইউরোপের মধ্যে ফ্রান্স হচ্ছে কি একমাত্র ধর্ম নিরপেক্ষ, তারা ক্রিশ্চিয়ানিটিও মানে না, তাদের দেশে কিন্তু মেজর হচ্ছে খ্রিস্টান, তারপরে মুসলিম। এই যে ফ্রান্স যে ফুটবল টিম খেলে, অন্তত ফুটবল টিমের মধ্যে ব্ল্যাক যারা রয়েছে বা হোয়াইটও যারা রয়েছে, তাদের মধ্যে কিন্তু 80% মুসলিম। ফ্রান্সের ফুটবল টিমে 80% মুসলিমরা খেলে। আমেরিকাতেও কিন্তু ক্রিশ্চিয়ানিটি, কিন্তু তাদের এখানে মুসলিম কমিউনিটির উপর আলাদা কোনো চাপ আসে না। আমাদের দেশে সংখ্যাগুরু সংখ্যালঘু যাই থাকুক না, কারণ হিন্দু মুসলমান সমান অধিকার পাবে, তাতে কনস্টিটিউশনে লেখা রয়েছে। তাহলে ভোটে দাঁড়াতে পারে না, উপযুক্ত প্রার্থী নেই। ধপবাজির কথা অন্য জায়গায় বলবে, চোচ্চামুন্ডা চিরিংবাজরা টিকিট পায়, আর দেশে একটা মুসলিম ক্যান্ডিডেট জোগাড় করতে পারা যায় না। ফলে এগুলো হচ্ছে ফালতু কথা, বাকওয়াজ। এই ব্যাপারগুলো কিন্তু বাংলাদেশের লোক দেখেছে, কিছু বলে, এবং তারপরও বিভিন্ন ঘটনার পরও না পাকিস্তান না বাংলাদেশ এটা এই ব্যাপারে নাক গলায়নি। কেন গলাবে? এটা ভারতবর্ষ, আমাদের সিস্টেমে আমরা চলি। তো আমার কথাটা হচ্ছে যে আজকে বাংলাদেশ নিয়ে যারা ঘটনা এবং রটনা রটাচ্ছেন, তাদের কাছে কতটুকু তথ্য আছে যে কি ঘটনা ঘটছে। আচ্ছা, যদি ঘটে থাকে, আমি ধরে নিচ্ছি সমস্ত মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে, সমস্ত হিন্দুরা রেপ হয়েছে, তাদেরকে ধরপাকড় করা হয়েছে, ঘাট ধরে বের করে দেওয়া হচ্ছে। কোথায়? আমাদের বর্ডার লাইন দিয়ে তো এখনো একটাও হিন্দু আসেনি। কিছু ছবি তোলা যাচ্ছে, আমি আর এখানে থাকবো না, চলে যাবো। কোথায় যাচ্ছে? আসেনি তো কেউ। যদি এসে থাকে তথ্য দেবেন। দ্বিতীয় ব্যাপার, যে ওদের দেশে যে ঘটনাটি ঘটছে সেটা অবশ্য করি শান্তির একটা বার্তা পাঠানো, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, যে একটা ইউনিট জাত যেটা শান্তির বার্তা নিয়ে, যে এখানে ধর্মের দিক থেকে যারা সংখ্যালঘু হিন্দু, তাদের যেন কোনো রকম অত্যাচার করা না যায়, সেরকম কি কাউকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে? আচ্ছা, নরেন্দ্র মোদীর যদি দম থাকতো, তিনি বাংলাদেশের উপর অ্যাটাক করতে পারতেন, যে আমাদের হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে। এত তো হিন্দুত্ববাদ আরএসএস থেকে শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ, নরেন্দ্র মোদী তো হিন্দুত্বের মুখ, অ্যাটাক করতে পারতেন না? যে শেষ করে দেওয়া হচ্ছে। এমন গল্প বেরিয়েছে নারায়ণগঞ্জ দখল করে নেবে ভারত, এমন গল্প বেরিয়েছে চট্টগ্রাম দখল করে নেবে ভারত, এমন গল্প বেরিয়েছে যে আমাদের পাশে থাকা এই বিভিন্ন যে ছোট ছোট জায়গাগুলো রয়েছে, যে যশোর, খুলনা, পাবনা ইত্যাদি, এগুলো ভারত দখল করে নেবে। বিন্দুমাত্র কিছু করেছে? শান্তির দূত পাঠানো হয়েছে সেখানে, যে গিয়ে কথাবার্তা বলো। এই বিক্রমকে পাঠানো হয়েছে, তিনি গিয়ে সেখানে কথাবার্তা বলছে, কথার মাধ্যমে কথা চলছে। অনেকে বলছে যে নরেন্দ্র মোদীর ক্ষমতা নেই বা আরএসএস চাপ দিচ্ছে বলে সমস্ত কিছু হচ্ছে। নরেন্দ্র মোদীর ইচ্ছা নাই যে কোনো যুদ্ধ লাগুক। যুদ্ধ করতে পারবেন তো? বাংলাদেশের পাশে কিন্তু আজকে চীন এসে দাঁড়িয়েছে, বাংলাদেশের পাশে পাকিস্তান দাঁড়িয়েছে কিনা আই ডোন্ট কেয়ার। বাংলাদেশের পেছনে কিন্তু বর্তমান যে আমেরিকান গভর্নমেন্ট, তো তারা দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প আসলে কি হবে সেটা পরের গল্প। দেখুন, আমেরিকার এমন পলিসি ম্যাটার, ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তিত্ব যে তিনি রিপাবলিকানের হয়ে জিতেছেন, কিন্তু ডেমোক্রেটরা যদি কোনো সিস্টেম চালু করে দিয়ে থাকে তাহলে সেটাকে ভাঙবে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প। ওদের দেশে এরকমই সিস্টেম, ওদের ওখানে জনগণ যেটা চায় গভর্নমেন্ট সেটা করতে বাধ্য। ফলে এতগুলো শক্তি রয়েছে, অবশ্যই ভারতের যাওয়া উচিত এবং দেখা উচিত
কিন্তু এই শক্তিরা তখন বাধা দেবে। দেখুন আজকে যুদ্ধ কোথায় কোথায় চলছে, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, আমেরিকায় আটকাতে পারলো না। ভারতবর্ষ গিয়েছে, দুটো দেশেই গিয়েছে নরেন্দ্র মোদী, ভালো তো, আমি অ্যাপ্রিসিয়েট করছি নরেন্দ্র মোদীকে। যুদ্ধ আটকাতে পেরেছেন? পারেননি। তিনি রাশিয়ার বন্ধু, আবার ইউক্রেনেরও বন্ধু হতে চেয়েছে। আচ্ছা, এই যে ইরানের মধ্যে বম্বিং হবে বা এই যে প্যালেস্টাইনের উপর বম্বিং করছে, যে কাণ্ডটা চলছে আমাদের এশিয়ার, ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইন বা লেবানন বা গাজা ইত্যাদি, আটকানো গেছে? সমস্তই এক একটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে ঘটনা ঘটছে। কোনো জায়গায় তেলের জন্য হচ্ছে, কোনো জায়গায় জমির জন্য হচ্ছে, কোনো জায়গায় ইউরোপিয়ান ন্যাটো গোষ্ঠীর সঙ্গে যাতে দরম মরম না করতে পারে সেই জন্য ইউক্রেনের উপর হামলা হচ্ছে। এইরকম ধরনের যদি আজকে বাংলাদেশকে ভারত আক্রমণ করে ইন্দিরা গান্ধীর মতন, তাহলে প্রথম দরকার যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের ভেতরে সাপোর্ট। সেটা পারে না নরেন্দ্র মোদী, কারণ বাংলাদেশের এখন মানে 80% জনতা, কিন্তু তারা মনে করছে যে আমাদের দেশ আমাদের সিস্টেমে চলবে। সুতরাং আক্রমণ করলে কিন্তু বাংলাদেশের সঙ্গে যুদ্ধটা হবে ভারতের, যেভাবে পাকিস্তানের সঙ্গে হয়েছে। ইন্দিরা গান্ধী পেরেছিলেন কারণ বাংলাদেশের 90% মানুষ ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়িয়েছে। মোদীর পাশে দাঁড়াবে কেন? পরিষ্কার বলে তুমি বাবা কে আমাদের দেশের ব্যাপারে। ফলে এখানে আমরা হয়তো নানান রকম গল্প গুল্ম ছড়িয়ে দিচ্ছি, মানে গুল এবং গল্পকে মিলিয়ে তো গল্প হয়, সেগুলো ছড়িয়ে দিচ্ছি, বাস্তবে কিন্তু সেটা ঘটছে না। আপনাদের দায়িত্ব নিয়ে অনুষ্ঠান থেকে বলছি যে আপনারা শেষ পর্যন্ত দেখবেন যে বিষয়টি গিয়ে দাঁড়াচ্ছে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং, যেটা অলমোস্ট হয়েই গেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো ইউনিসকে সরিয়ে দেবে, কারণ ইউনিস লোভী মানুষ, তিনি জোর করে থাকতে চাইছেন। হয়তো বিএনপি ক্ষমতায় আসতে পারে, ইউনিসের তো কোনো পার্টি নেই, হয়তো জামাত ক্ষমতায় আসতে পারে, জানি না কি হবে, তাদের দেশের ব্যাপার তাদের কাছে। এবার আপনারা বলবেন যে হিন্দুরা চলে আসবে, তার ব্যবস্থা বন্দোবস্ত ইত্যাদি নেই। আজকে আমার দেশের যদি সংখ্যালঘুরা ইনসিকিউরিটি ফিল করে, কারণ দেখুন আপনারা যেগুলো বলছেন ক্রমাগত বিভিন্ন এবং সমস্যা তৃণমূল থেকে বলা হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে, কেন এই উস্কানিগুলো? এগুলোতে কি হচ্ছে জানেন তো? ওদের দেশের মুসলিমরা যেমন খেপে যাচ্ছে আমাদের দেশের উপর, তেমন আমাদের দেশের মুসলিমরাও কিন্তু খেপে যাচ্ছে। যেমন আমাদের দেশের হিন্দুরা যদি ইনসিকিউর হয়ে পড়ে, তাহলে ওদের দেশের হিন্দুরা সেটার জন্য ফিল করবে, বা ওদের দেশের হিন্দুরা যদি ইনসিকিউর হয়ে পড়ে, তাহলে আমাদের দেশের হিন্দুরা কিন্তু সেটা ফিল করবে। সেরকম সেটা মুসলিমদের ক্ষেত্রে নয় কেন? ফলে আমি অন্তত এই অনুষ্ঠানটা এ কারণে করছি যে আপনাদের অ্যাসিওর করে বলছি, কোনো যুদ্ধ কিচ্ছু লাগবে না, এসব বাতেলাবাজি চলছে। শান্তি মতন যাতে সেখানকার হিন্দুরা ভালোভাবে থাকতে পারে তার ব্যবস্থা দিলেন। সেটা ইউনিসের সঙ্গে দরকার হলে কথা বলুন, দরকার হলে বিএনপি লিডারদের সঙ্গে কথা। এই দেখুন বিএনপি যে দলটি বা ইউনিসের যে মিনিস্ট্রি, তথাকথিত যে মিনিস্ট্রি, তার মধ্যে 2জন হিন্দু আছে। বিএনপি দলের মধ্যে ফ্রন্টলাইনে 3জন না 4জন হিন্দু রয়েছে, যারা মন্ত্রিত্বও করেছে একটা সময়। আমি বলছি না যে একেবারে মহান দল তারা, মোদির একজনও মুসলিম রয়েছে। ফলে এগুলো অনেকগুলো ইফস অ্যান্ড বাটসের ব্যাপার রয়েছে। ফলে আজকের এই মানে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে নরেন্দ্র মোদী পারবেন না যুদ্ধ করতে, পারা সম্ভব না। কারণ যুদ্ধ লাগলে কিন্তু মোদির দিকে যেমন কিছু দেশ আসবে, হয়তো রাশিয়া আসবে, সেরকম কিন্তু বাংলাদেশের পেছনে অনেকগুলো দেশ এসে দাঁড়াবে। ফলে ব্যাপারটা যাতে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং, কারণ ওটা আমাদের প্রতিবেশী দেশ, আমাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, আমাদের মারোয়াড়ি গুজরাটিরা প্রচুর ব্যবসা করে সেখানে, এমনকি মোদির মানে ঘনিষ্ঠ আদানির কোটি কোটি টাকার ব্যবসা সেখানে রয়েছে। আমি আদানির বিরুদ্ধে যাচ্ছি না, যে ব্যবসাটা তারা করুন, কিন্তু শান্তি ফিরিয়ে আনার জন্য শান্তির বাণী নিয়ে শান্তির দূতেরা সেখানে যাক, শান্তির ছেলে হয়ে যেন তারা ভুলভাল পথে চালিত আমাদের না করে, এটা টিভিওয়ালাদের কাছে বক্তব্য। আবার বলি, শান্তির দূত হয়ে শান্তির বাণী নিয়ে সেটা সম্মিলিতভাবে বিভিন্ন দেশ থেকে যাক, যাতে হিন্দুরা সিকিউর থাকে, কিন্তু শান্তির ছেলের মতন ভুলভাল নিউজ দিয়ে আমাদের দেশের একটা মানে ধর্মের বিকিরণ যাতে না করে, এই অনুরোধ রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।